আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। আমি ফারজানা নাহিদ। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং 4 নির্বাচন কমিশনার। নতুন সরকারের সংস্কারের ওপর আস্থা এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদলীয় এবং বিতর্কিত মন্তব্য করে সিইসি বলেছেন, সংবিধান অনুসারে নির্বাচন পিছিয়ে দেয়া বা পদত্যাগ করার কোনো উপায় ছিল না। আগারগাঁওয়ে এক সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যয়ী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। 5 বছরের মেয়াদ থাকলেও 2.5 বছরের মাথায় পদত্যাগ করলেন আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও 4 জন নির্বাচন কমিশনার। উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। 2022 সালের 27 ফেব্রুয়ারিতে তারা শপথ নিয়েছিলেন। বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের দায় একার কমিশনের হতে পারে না। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত ও একদলীয় ছিল। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করতে পারেননি বলেও জানান তিনি। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি। উইদিন হয়েছে, বিটুইন হয়নি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। তিনি কালো টাকা ও প্রভাবমুক্ত নির্বাচন পরিচালনার জন্য কমিশনের মৌলিক সংস্কার করার প্রস্তাব দেন। রাজনৈতিক সংস্কৃতি ও দলগুলোর মধ্যে আচরণের পরিবর্তনের বিষয়ে পরামর্শ সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশনাররা কমিশন ছেড়ে যাওয়ার সময় দুয়োধ্বনি ও জুতা ছোড়ার ঘটনা দেখা যায়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারতে চুপচাপ থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে ভারতে অবস্থান করে স্বৈরাচার শেখ হাসিনা কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না বলেও জানিয়েছে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের গরিবের বন্ধু খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করাটা বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বহীন বৈরী আচরণ বলেও মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনূস। তাই গণহত্যার বিচারে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তির সম্পর্ক তৈরি না করতেও আহ্বান জানান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফেরত না দেয়া পর্যন্ত যদি শেখ হাসিনাকে ভারত রাখতে চায়, তবে অবশ্যই বাংলাদেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কোনো বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না বলেও জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। আজও অস্থিরতা বিরাজ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। অসন্তোষ ক্রমশ একটি থেকে আরেকটি কারখানায় ছড়িয়ে পড়ায় দুপুর পর্যন্ত ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে শতাধিক পোশাক কারখানা। অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। তা সত্ত্বেও শিল্পাঞ্চলের অস্থিরতা কমেনি। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। টানা কয়েকদিনের অস্থিরতায় ক্রমশ ঘোলাটে হয়ে পড়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি। শত চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেতন বৈষম্য সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিনই কাজ বন্ধ রেখে পথে নামছেন শ্রমিকরা। আমাদের খাবারের টাকা দিতে হবে, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি। আবার টার্গেট বোনাস আমাদের চলমান ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। আমাদের কোনো লোক ছাঁটাই করতে পারবে না। আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমরা এখন ডিউটি করতে রাজি। যে দাবিগুলো বলছে, এই দাবিগুলো আমাদের আরো 6টা ফ্যাক্টরি আছে, এই 6টা ফ্যাক্টরি সব ওয়ার্কাররা পায়, কিন্তু আমরা পাই না।
পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA। তবে সকালেই হোঁচট খেতে হয় শিল্প মালিকদের। মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বন্ধ করে দেন যান চলাচল। শ্রমিকরা বলছেন তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখবে তাদের এই আন্দোলন। আর প্রশাসন বলছে যে মালিক এবং শ্রমিকদের মধ্যে যে ব্যবধান, সে ব্যবধান যতক্ষণ পর্যন্ত না দূর করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কার্যকর সমাধানের পথও দেখছেন না তারা। মালিক শ্রমিকের যে গ্যাপ, আমরা আশা করি যে এটা যদি কমে যেত তাহলে পরে এগুলো ঠিক থাকতো। এটা আস্থাহীনতার সমস্যা এখানে। শ্রমিকদের আন্দোলনে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে দুর্বিষহ ভোগান্তির কবলে পড়েছেন যাত্রীরা, দিশাহারা পরিবহন শ্রমিকরাও। কালকে সকাল 8টার দিকে বিকাল 5টা পর্যন্ত বসেছিলাম, মাহাজনটাও দিতে পারতেছি না, আমরাও নিতে পারতেছি না, চলতে পারতেছি না। পোশাক শিল্পের মালিকরা বলছেন দুর্বল বেতন কাঠামোতে পরিচালিত বেশ কিছু কারখানার ব্যবস্থাপনাগত ত্রুটির কারণেই অধিকাংশ কারখানাকে এর মাশুল গুনতে হচ্ছে, হারাতে হচ্ছে রপ্তানি আদেশ। জাহিদুর রহমান, NTV নিউজ, আশুলিয়া, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মৃতদেহের পরিচয় নিশ্চিত হবার জন্য DNA পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী তার বাবার মৃতদেহের পরিচয় নিশ্চিত হতে হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান এবং মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে আবেদন করেন। তিনি দাবি করেন তার বাবার মৃত্যু নিয়ে পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত বেদনার। সামিরা জানান তার বাবার মৃতদেহের পরিচয় নিশ্চিত হবার জন্য আবেদন করা হয়। সাভারে হারিস চৌধুরী নামে যাকে দাফন করা হয়েছে তিনি তার বাবা কিনা তা নিশ্চিত হতে চান সামিরা। শুনানি শেষে কবর থেকে মৃতদেহ তুলে DNA পরীক্ষার অনুমোদন দেন আদালত। DNA টেস্ট করার একটা ডাইরেকশন দেন, আমরা DNA টেস্ট করে কোর্টের আদেশ অনুযায়ী আমরা যথাসময়ে কোর্টে কমপ্লায়েন্স জমা দিব। মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে যে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না, রহস্যময় থেকে গেল হারিস চৌধুরীর মৃত্যু। আমি নিজে একজন আইনজ্ঞ এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এবং স্বৈরাচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে, আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে, সেটা রেকটিফাই করার জন্য এই রিটটা অবশ্যই আইনগতভাবে দরকার ছিল। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকই এস আলমের পকেটে। ঋণের টাকা উদ্ধারে শুধু জামানত থাকা সম্পদই নয়, এস আলম এবং পরিবারের সব সম্পদ জব্দ করা হবে বলে জানালেন ব্যাংকটির পর্ষদের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি। এস আলমের লুট করা টাকা উদ্ধারে এর মধ্যে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে তারল্য সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আর কোনো সহায়তা দেবে না বলেও জানান তিনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফেরাতে শুরু করেছে বলেও দাবি করেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান। ইসলামী ব্যাংকে গ্রাহক, শেয়ারহোল্ডার এবং কর্মীদের মধ্যে অনাস্থা তৈরি হয়, যা ব্যাংক ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান। 2300 কোটি টাকা শর্টে ছিলাম। আমরা জয়েন করার পর আপনারা দেখবেন এভরিডে পজিটিভ কন্ট্রিবিউশন হচ্ছে কিনা। আজকে সেটা 300 কোটি কমে 2000 আসছে। আমরা আশা করি যে 4 মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি, এর মধ্যে এটা পজিটিভ চলে আসবে। 1,74,000 কোটি টাকার ঋণ আছে, তার মানে তার অর্ধেক হচ্ছে এস আলম নিয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।